আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমাদের প্রত্যেককে অনলাইন রসায়ন ক্লাস করার জন্য স্বাগত। আজকের পার্ট সমীকরণ সমতাকরণ। তোমরা কিভাবে সমীকরণ সমতাকরণ করবে বা এই পার্ট থেকে তোমরা কি শিখতে পারবে? দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় সমীকরণ সমতাকরণ বা ইলেকট্রোআয়ন পদ্ধতিতে সমীকরণ সমতাকরণ। এখন সমীকরণ সমতাকরণের কয়েকটি স্টেপ আছে, সেগুলো তোমরা লক্ষ্য করো। দেখো, ফার্স্ট স্টেপ, এক্ষেত্রে একটি বিক্রিয়া দেওয়া থাকবে। ফার্স্টে একটা বিক্রিয়া দেওয়া থাকবে, যেমন বিক্রিয়কে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে ফেরিক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পটাশিয়াম সালফেট প্লাস পানি। এইরকম একটা বিক্রিয়া দেওয়া থাকবে। এবং এই বিক্রিয়া দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজে দেখো একটি বর্ণ চেঞ্জ আছে, কিন্তু তিনটি মৌল আছে, তার মধ্যে ম্যাঙ্গানিজ বর্ণটা পরিবর্তন আছে। এবং ফেরাস সালফেট দেখো আয়রনের বর্ণটা চেঞ্জ আছে। তাহলে বুঝতে হবে যে এই দুটি যৌগে ম্যাঙ্গানিজ এবং আয়রন কেন্দ্রীয় মৌল। এবং এই কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করতে হবে। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে গিয়ে বা উৎপন্ন করছে ম্যাঙ্গানিজ সালফেট। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও ম্যাঙ্গানিজ সালফেট এই জারণ মানটা বের করবে। দেখো এখানে +7 এবং +2। তাহলে কি হবে, +7 এবং +2 আসে, একটু লক্ষ্য করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, KMnO4 এই যৌগের ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করবে। এখন যে মৌলের জারণ মান বের করতে হবে ওই মৌলের জারণ মান x ধরে নিই। ধরি ম্যাঙ্গানিজ এর জারণ মান x। তাহলে পটাশিয়াম যোজনী 1, এক্ষেত্রে একটা বিষয় মনে করে রাখবে, জারণ মান বের করতে যোজনী ব্যবহার করা হয়। তাহলে পটাশিয়াম যোজনী 1 একটা আছে, 1 দিয়ে গুণ করলাম। ম্যাঙ্গানিজ x ধরছি, ম্যাঙ্গানিজ x আছে এবং কয়টা আছে, একটি, 1 দিয়ে গুণ করলাম। অক্সিজেন -2, অক্সিজেন একটি ঋণাত্মক বা অধাতব মৌল যার যোজনী 2। অধাতব মৌল হওয়ার জন্য মাইনাস ব্যবহার করব। কয়টি আছে, 4টি আছে, 4 দ্বারা গুণ করব। তাহলে দেখো 1x 8 সমান 0। প্রথমে আমরা x এর মান +7 পেলাম। দেখো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান +7। এখানে দেখো +7 দিয়ে আমরা এভাবে বের করব। আবার ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ সালফেটের জারণ মানটা কি হবে একটু লক্ষ্য করো। ম্যাঙ্গানিজ সালফেট এই যৌগের ম্যাঙ্গানিজের জারণ মান বের করব। তাহলে যে মৌলের জারণ মান বের করব সেটা আমরা x ধরে নিই। ধরি ম্যাঙ্গানিজ এর জারণ মান x। ম্যাঙ্গানিজ কয়টি, একটি গুণ করলাম। সালফেট একটি ঋণাত্মক যৌগ মূলক, তার যোজনী -2, একটি মূলক আছে যে 0 বা x সমান আছে -2, অতএব x সমান +2। দেখো ম্যাঙ্গানিজ সালফেটে ম্যাঙ্গানিজ জারণ মান +2 পেলাম। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো বিক্রিয়াটি। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান +7 আর এখানে +2। অনুরূপভাবে তোমরা ফেরাস সালফেটে আয়রনের পাবা হচ্ছে কত, +2 এবং ফেরিক সালফেটে আয়রনের পাবা হচ্ছে +3। একইভাবে বের করবে। এবং একটা বিষয় লক্ষ্য করবে, এই জারণ মান বের করার পরে কোনো বিক্রিয়ায় যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়, আর জারণ মান যদি হ্রাস পায় তাহলে বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়। এখানে লক্ষ্য করো, দেখো +7 থেকে +2 হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। তাহলে এই বিক্রিয়াটিকে আমরা কি জারণ বিক্রিয়া, কি বিজারণ বিক্রিয়া বলতে পারি। যেহেতু জারণ মান হ্রাস পেয়েছে তাই এই বিক্রিয়াটিকে আমরা বিজারণ বিক্রিয়া বলতে পারি। অনুরূপভাবে দেখো এখানে আয়রনের 2, এখানে সে +3 হয়েছে, তাহলে এক্ষেত্রে আয়রনের জারণ বিক্রিয়া সম্পূর্ণ হবে, কারণ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আরেকটি জিনিস, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো আয়ন বা মূলকের জারণ মানের কোনো পরিবর্তন না হয় তবে ওই আয়ন বা মূলককে দর্শক বলা হয়। এখানে লক্ষ্য করো, পটাশিয়াম এখানেও +1 হবে, আবার তোমার উৎপাদেও +1 হবে। সালফেট এখানেও -2 হবে, আবার বিক্রিয়কেও -2। অনুরূপভাবে হাইড্রোজেন +1, এখানেও +1। তাহলে এখানে এতে জারণ মানে কোনো পরিবর্তন হয় না, না হওয়ার জন্য তিনটিকে দর্শক বলা হয়। পরবর্তী স্টেপ লক্ষ্য করো,
এখন পরবর্তী স্টেপে আমরা কি পেয়ে থাকি, সেকেন্ড স্টেপে দেখো যেহেতু ফেরাস সালফেট ঠিক উৎপন্ন করছে কি ফেরিক সালফেট, তাই এখানে আয়রনের জারণ মান +2 থেকে +3 হয়েছে, অর্থাৎ আয়রনের জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয় এবং আয়রন কি 3+ বা এখানে কি আয়রন ফেরাস সালফেট, তাহলে আয়রন 2+ এখানে বিজারক পদার্থ হিসেবে আচরণ করে, তাই এখানে বলা হয় আয়রনকে বিজারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। অনুরূপভাবে পরবর্তী স্টেপ লক্ষ্য করে দেখো, এখানে দেখো ম্যাঙ্গানিজ পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ জারণ মান +7 পেয়েছি। অনুরূপভাবে ম্যাঙ্গানিজ সালফেটে ম্যাঙ্গানিজ জারণ মান +2, অর্থাৎ জারণ মান হ্রাস পেয়েছে। যদি জারণ মান হ্রাস পায় তাহলে এক্ষেত্রে বিজারক বিক্রিয়া সম্পূর্ণ হয় এবং এখানে এই ম্যাঙ্গানিজটি জারক পদার্থ হিসাবে আচরণ করে বা কাজ করে। চলো পরবর্তী স্টেপে কি আছে লক্ষ্য করি একটু। এবার আমরা জারণ অধিবিক্রিয়া ও বিজারণ অধিবিক্রিয়া নির্ণয় করব। দেখো এই বিক্রিয়াটি যেহেতু ম্যাঙ্গানিজ সালফেট, এখানে দেখো বৃদ্ধি পেয়েছে কার আয়রনের +2 থেকে +3 হয়েছে, তাহলে আয়রনের জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়। তাহলে আমরা এখানে দর্শকাঙ্ক বাদ দিয়ে পাই, দর্শকাঙ্ক বাদ দিয়ে যে একটা সমীকরণ পাবো এই সমীকরণকে বলা হয় কঙ্কাল সমীকরণ। এখন দেখো এখান থেকে আয়রন ফেরাস ছিল 2+ ছিল, কিন্তু এখানে একটু লক্ষ্য করো, একটু পরে আসো, দেখো এখানে ফেরাস সালফেট ছিল যেখানে আয়রন ছিল 2+, এখানে আয়রন কি করবে একটি ইলেকট্রন ত্যাগ করবে, একটি ইলেকট্রন ত্যাগ করে 3+ আয়নে পরিণত হয়, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাই জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয় বা জারণ অধিবিক্রিয়া সম্পূর্ণ হয়। যেহেতু ফেরিক সালফেটে উৎপাদন ছিল কি ফেরিক সালফেট, দেখো একটি আয়রন যদি একটি ইলেকট্রন দান করে, কিন্তু এখানে আয়রন আছে কয়টি, দুইটি, তাহলে দুইটি আয়রন দুটি ইলেকট্রন দান করবে, দুইটি আয়রন দুটি ইলেকট্রন দান করবে। তাই এখানে লেখা হয়েছে দেখো যে জারণ অধিবিক্রিয়ায় ক্ষেত্রে ফেরাস 2+ আয়রন দুটি ইলেকট্রন দান করছে করে ফেরিক 2+ আয়নে পরিণত হয়েছে, তাহলে এই বিক্রিয়াটা কি জারণ অর্ধবিক্রিয়া। অনুরূপভাবে দেখো বিজারণ অর্ধবিক্রিয়াটা কি উৎপন্ন হয়, এখানে ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজ জারণ মান ছিল +7, এখানে হয়েছে কত +2, অর্থাৎ হ্রাস পেয়েছে। এখন বিজারণ অর্ধবিক্রিয়া কি ইলেকট্রন গ্রহণ করবে, এখন কয়টি ইলেকট্রন গ্রহণ করবে তোমরা সহজে মনে করে রাখবে বা একটা শর্ট টেকনিক মনে করবে যে বিক্রিয়ক এবং উৎপাদে ইলেকট্রন সংখ্যা বিয়োগ করবে, বিক্রিয়ক এবং উৎপাদে ইলেকট্রন সংখ্যা বিয়োগ করলে তোমরা সহজে বুঝতে পারবে যে এখানে সে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে। আমি আসলে একটু বোর্ডে পড়ে যাই, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। ম্যাঙ্গানেট আয়ন -1, এখন এখানে এই বিক্রিয়ায় এখানে ছিল আমাদের জারণ মান +7, কিন্তু উৎপাদে যে ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হয়েছে তার জারণ মান +2। আমরা জানি বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে। এখন এখানে দেখো ম্যাঙ্গানেট আয়ন আমরা বুঝবো কিভাবে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে, সেটা বোঝার জন্য তোমরা বিক্রিয়ক এবং উৎপাদ ইলেকট্রন সংখ্যা হিসাব করবে বা লক্ষ্য করবে। দেখো বিক্রিয়কে ছিল +7, কিন্তু উৎপাদে হবে কত +2, সেজন্য আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ বিয়োগ করে যে কটা ইলেকট্রন থাকবে সেই কটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 5টি ইলেকট্রন গ্রহণ করে Mn2+ উৎপন্ন করবে। এবং আরেকটি বিষয় তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবে যে এখানে যত অক্সিজেন থাকবে উৎপাদে তত অণু পানি উৎপন্ন করবে, দেখো ওখানে বিক্রিয়কে কি আছে, বিক্রিয়কে 4 অণু আছে অক্সিজেন, তাই 4 অণু উৎপন্ন করবে এবং যত অণু পানি উৎপন্ন করবে তার দ্বিগুণ উৎপন্ন করবে প্রোটন, তাহলে এখানে কত 4 আছে, তাহলে এখানে 8 অণু H+ উৎপন্ন করবে। এটা আমাদের কি বিজারণ অর্ধবিক্রিয়া। তোমরা প্রত্যেকে এটা মনোযোগ সহকারে মনে রাখবে বা শিখে থাকবে। এটা দেখো লক্ষ্য করে দেখো, তাই আমরা কি ম্যাঙ্গানেট আয়ন +8 হাইড্রোজেন আয়ন +5টি প্রোটন,
দেখো উৎপন্ন হচ্ছে কি -2 প্লাস আয়ন প্লাস 4 অণু পানি। এখন দুটো সমীকরণ দেখো, আগের সমীকরণে ইলেকট্রন ছিল কয়টি? 2টি, কিন্তু এখানে হচ্ছে কয়টি? 5টি। তাহলে আমরা অপনয়ন পদ্ধতির মতো দুটো সমীকরণকে গুণ করব, গুণ করে ইলেকট্রন সহ সমান করব। এখন সমান করার জন্য আমরা 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করে ও 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ যে আছে, 1 নম্বর সমীকরণ তোমরা একটু পড়ে লক্ষ্য করো, যদি এটা আমরা 2 নম্বর সমীকরণ দিই, এটা 2, তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল আমাদের? 1 নম্বর সমীকরণ ফেরাস আয়ন ফেরিক আয়ন। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল আমাদের এটা। তাই বলা হলো যে 1 নম্বর সমীকরণকে কত দ্বারা? 5 দ্বারা, এবং 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা। একে যদি 5 দিয়ে গুণ করে 5 দ্বারা 10টি ইলেকট্রন, একে 2 দিয়ে গুণ করলে 5 দ্বারা 10টি ইলেকট্রন। তাহলে লক্ষ্য করে দেখো যেখানে 1 নম্বর সমীকরণ গুণ করা আছে কত? কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 দ্বারা 10টি ফেরাস আয়ন, 10টি ইলেকট্রন, অনুরূপভাবে কি 10টি ফেরিক আয়ন। এবার 2 নম্বর সমীকরণ আছে, একে 2 দ্বারা গুণ করব। গুণ করে দেখো, দুইটা আছে ম্যাগনেটাইট আয়ন প্লাস 16টা প্রোটন প্লাস 10টি ইলেকট্রন প্লাস দুইটা আছে ম্যাঙ্গানিজ আয়ন প্লাস 8 অণু পানি। এবার দেখো এখানে 10টি ইলেকট্রন কেটে দেব, তাহলে থাকবে কি? 10টি আছে ফেরাস আয়ন প্লাস 2টি আছে ম্যাগনেটাইট আয়ন প্লাস 16টি প্রোটন, তাহলে বিক্রিয়ক শেষ, উৎপাদক আসো। 10টা আছে ফেরিক আয়ন, 2টা ম্যাঙ্গানিজ আয়ন প্লাস 8 অণু পানি। তাহলে এই যে সমীকরণ বললাম, এই সমীকরণকে বলা হয় কঙ্কাল সমীকরণ। এই সমীকরণকে বলা হয় কঙ্কাল সমীকরণ। এবং এই সমীকরণটা সমাধান করার জন্য আমরা প্রয়োজনীয় যে আয়ন আছে, আয়নটা যোগ করে পাই বা সরবরাহ করে পাই। এখন দেখো এখানে কি ম্যাঙ্গানিজ কি আছে? ফেরিক আয়ন, কিন্তু ফেরাস আয়ন, কিন্তু বিক্রিয়ার সময় কি ছিল? ওটা ফেরাস সালফেট। তাহলে আমরা এখানে ফেরাস সালফেট নিব। দেখো ফেরাস সালফেট 10 হলো ফেরাস সালফেট। ওখানে আমার কি ছিল? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, কিন্তু এখানে কঙ্কাল সমীকরণে পার ম্যাঙ্গানেট আছে, তাহলে এখানে আমরা কি নিব? পটাশিয়াম নিব। পটাশিয়াম নিলাম। অনুরূপভাবে দেখো, যদি এই কঙ্কাল সমীকরণে যত অণু প্রোটন থাকবে তার অর্ধেক উৎপন্ন হবে অ্যাসিড, যত অণু প্রোটন থাকবে তার অর্ধেক উৎপন্ন হবে অ্যাসিড। তাই দেখো 8 অণু সালফিউরিক অ্যাসিড। এখন আমরা কোন অ্যাসিড হবে সেটা প্রথমে উল্লেখ হবে। যদি নাইট্রিক অ্যাসিড তাহলে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তাহলে সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড তাহলে ফসফরিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড তাহলে অক্সালিক অ্যাসিড। যে অ্যাসিড থাকবে সেই অ্যাসিডের অর্ধেক হবে, যা প্রোটন থাকবে তার অর্ধেক অ্যাসিড উৎপন্ন করবে। দেখো এখানে আছে কি? 10টি আছে ফেরিক আয়ন, কিন্তু 5 অণু উৎপন্ন করো হলো ফেরিক সালফেট। ফেরিক সালফেট। এখন এটা 10টি 5 কিভাবে হলো একটু লক্ষ্য করো। তারপর থেকে দেখো ওখানে ছিল 10টি ছিল ফেরিক আয়ন, বাট এখানে এসে ফেরাস সালফেট এসে কয়টা হয়ে গেল? 5টি হয়ে গেল। কারণ কি? এখানে দেখো আর আছে কয়টি? 2টি। তাহলে গুণ করলে 5 গুণ 10, 5 গুণ 10 হয়ে যায়। তাই আমরা এখানে 10টা দিয়ে 5 দেব। তাই এখানে দেখো কত হয়ে গেছে? এখানে লক্ষ্য করো 5টি ফেরাস সালফেট প্লাস কত? 2 অণু আছে কি? 2 অণু ম্যাঙ্গানিজ সালফেট। এবার পানি, 8 অণু পানি। এখন দিকে লক্ষ্য করে দেখবে এখানে কি পটাশিয়াম সালফেট, কিন্তু এখানে কি পটাশিয়াম সালফেট নাই। এখানে উৎপাদে করে পটাশিয়াম সালফেট নেই, কিন্তু বিক্রিয়ক পরবর্তী স্টেপে দেখো উৎপাদে পটাশিয়াম সালফেট আনা হয়েছে। এখন এই পটাশিয়াম সালফেট এজন্য নেওয়া হয়েছে যে বিক্রিয়াটা সমাধান করলে দেখবা যে বিক্রিয়কে 2টা পটাশিয়াম আছে, কিন্তু এখানে উৎপাদে কোনো পটাশিয়াম নাই। এখানে কোনো পটাশিয়াম পাওয়া যাবে না। কারণ এখানে পটাশিয়াম নেওয়ার ফলে কিন্তু এখানে কোনো কোথাও পটাশিয়াম যোগ করা যাচ্ছে না, অর্থাৎ এখানে পটাশিয়াম নেই। সমাধান করার জন্য 2টা পটাশিয়াম নিলাম, এবং বিক্রিয়কে একটা সালফেট কম আছে, আর সেই জন্য এখানে একটি সালফেট যোগ করে দিতে হবে, অর্থাৎ পটাশিয়াম সালফেট এখানে অতিরিক্ত অ্যাড করতে হবে। করলে সমীকরণটি সমাধান হয়ে যাবে। এভাবে আমরা সমীকরণ সমাধান করে থাকবো। তাহলে তোমরা এভাবে অনেক কটা সমীকরণ আছে, কমপক্ষে 8টা থেকে 10টা সমীকরণ আছে, তোমরা সমাধান করবে। এই প্রশ্নটি আবার দেখো এভাবে আসতে পারে। ফার্স্টে কি বিক্রিয়া দেওয়া ছিল, কিন্তু ওরা কি করবে? অনেক সময় ওনারা করবে কি বিক্রিয়াটি শুধু বিক্রিয়ক দেওয়া থাকবে বা উৎপাদ দেওয়া থাকবে না। তাই সমীকরণটি তোমাদের প্র্যাকটিস করতে হবে। 8টা থেকে 10টা সমীকরণ আছে, প্রত্যেকটা একই নিয়ম হবে, এবং সমীকরণটি সম্পূর্ণ প্র্যাকটিস করবে। কারণ কখনো বিক্রিয়ক দেওয়া থাকবে, উৎপাদ দেওয়া থাকবে না, বা সমীকরণটি সম্পূর্ণ দেওয়া থাকবে। এভাবে সমাধান করবে তোমরা। আশা করি প্রত্যেকে তোমরা
এই সমীকরণ সমাধান বা ইলেকট্রন পদ্ধতি কীভাবে সমীকরণ সমাধান করতে হয় বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। এবং তোমরা এতক্ষণ আমার সাথে রসায়ন ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।